নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা নালিশ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। জীবনের বেশিরভাগটাই এ বাড়িতে আমার কেটে গেল, কিন্তু ভাগ্যে কখনো এক ফোঁটা সুখ জোটেনি। আমার স্বামী দুনিয়া শুদ্ধ লোকের চোখে হয়তো খুব সৎ, উদার, শিষ্ট, সৌম্য মানুষ, কিন্তু যাকে সহ্য করতে হয় সেই শুধু বোঝে লোকটি কেমন। লোকেদের আর কি, তারা এমন লোকেরই প্রশংসা করে আনন্দ পায় যারা নিজের সংসার ভাসিয়ে দিয়ে অন্যের জন্য আপন সর্বনাশ ডেকে আনে। যে লোক নিজের সংসারের দিকে চায়, দুনিয়ায় কেউ তাকে প্রশংসা করে না। দুনিয়ার চোখে সে তখন স্বার্থপর, কৃপণ, ক্ষুদ্রচিত্ত, নীতিহীন লোক মাত্র। ঠিক এই রকমই যে লোক পরের জন্য করে মরে, বাড়ির লোকেরাই বা তার প্রশংসা করবে কেন? এই যে আমার এনাকেই দেখুন না, সারাটা দিন আমায় জ্বালিয়ে পুড়িয়ে মারেন। যদিও আমি পর্দানসীন নই, তবু বাজারে গিয়ে সওদা কিনতে আমার ভালো লাগে না। আর এর এমনই হাল যে যদি কিছু আনতে বলি, এমন দোকান থেকে আনবেন যে দোকানে ভুল করেও অন্য খদ্দের ঢোকে না। এই সব দোকানে ভালো জিনিস পাওয়াই যায় না, আর না করে ঠিকমতো ওজন, না নেয় সঠিক দাম। এ ধরনের গণ্ডগোল না করলে ওই দোকানটার অত বদনামই বা কেন হবে? কিন্তু এই রকম বাজে দোকান থেকে জিনিস কেনা এর বাতিক। কতবার বলেছি, চালু দোকান থেকে সওদা কিনবে, সেখানে মাল বেশি বিক্রি হয়, কারণ সেখানে টাটকা তাজা জিনিসটা আসে। কিন্তু যত ঝর্তি পড়তি দোকানদারদের সঙ্গেই এর বনিবনা। তারাও ঝোপ বুঝে কোপ মারে। যদি গম কিনে আনেন, সে গম ঘুণ ধরা, বাজারের সবচেয়ে নিকৃষ্ট গম। চাল যদি এলো, তা এমনই মোটা হবে যে বলদেও ছোঁবে না। ডাল, কাঁকড় আর কাঁটা বীজে ভরা। মন মন কাঠ পোড়ালেও সাধ্য কি সে ডাল গলে? ঘি যদি আনলেন, আধা আধি তেল মেশানো, কিংবা 16 আনাই কোকোজেম। আর দাম, খাঁটি ঘিয়ের দাম থেকে একরতি কম। তেল আনবেন, তাও ভেজাল, চুলে দিলে চিটচিট করে। দাম দিয়ে আসবেন বিশুদ্ধ আমলকি তেলের। মনে হয় কোনো ভালো বড় চালু দোকানে যেতে ইনি ভয় পান। ভাবেন হয়তো দোকান যত বড়, ভুসিমাল তত বেশি। কিন্তু আমার অভিজ্ঞতা, ছোট দোকানেই পচা জিনিস মেলে। এক আধ দিনের ব্যাপার হলে না হয় সহ্য করা যায়, কিন্তু রোজ রোজ একই ধরনের হ্যাঙ্গাম সওয়া মুশকিল। আমি শুধু একটা কথাই জানতে চাই, তুমি ছোট বাজে পোড়ো দোকানে যাবেই বা কেন? ওই দোকানগুলিকে জিইয়ে রাখার দায় কি তোমার? উনি জবাব দেন, আমায় দেখে সবাই হাঁক ডাক করতে থাকে যে। বাহবা, এরপর আর বলার কি থাকতে পারে? কি দারুণ কথা! কেউ ডাকলো, 2-4টে খোসামুধি বুলি আওড়ালো, একটু স্তুতি, ব্যাস, শ্রীমানের মন মেজাজ আকাশে পাখনা মেলল। হুঁশি রইল না যে জিনিসের বদলে আবর্জনা ভরে দিচ্ছে না অন্য কিছু। যদি বলি, তুমি ও রাস্তা দিয়ে যাওই বা কেন? অন্য কোনো রাস্তা দিয়ে যেতে পারো না? এমন বাজে লোকদেরকে পাত্তাই বা দাও কেন? তার আর কোনো জবাব পাওয়া যাবে না। কথায় বলে, বোবার শত্রু নেই। ওর সঙ্গে আর কে এঁটে উঠবে? একবার একটা গয়না গড়াতে দিলাম। আমি তো মহাশয়টিকে চিনি, কিছু জিজ্ঞেস করাই বৃথা। নিজের পরিচিত এক শ্যাকরাকে ডাকতে পাঠাচ্ছিলাম। ঘটনাচক্রে আমার স্বামী বাড়িতেই ছিলেন। বললেন, শ্যাকরা জাতটা বিশ্বাসী হয় না, ঠকে যেতে পারো। আমি একজন শ্যাকরাকে চিনি, আমার সঙ্গেই পড়াশোনা করেছে। বছরের পর বছর আমরা একসঙ্গে খেলাধুলো করেছি। আমার সঙ্গে সে কখনো বেইমানি করবে না। আমিও ভাবলাম, এনার যখন বন্ধু, তাও আবার ছোটবেলাকার, তখন বন্ধুত্বের দাবিতেই কাজটি মন দিয়ে করবে। সোনার একটা গয়না আর 100টা টাকা আমি এর হাতে তুলে দিলাম। আমার ভালো মানুষ স্বামীটি
গয়না টাকাটা কি জানি কোন ঠগের হাতে তুলে দিয়ে এলেন। কয়েক বছর ধরে নানান ঝঞ্ঝাট করে যখন জিনিসটি তৈরি হয়ে এলো, আটানা খাদ আর এমন বিশ্রী ডিজাইন যে দেখলেই ঘেন্না ধরে। কত বছরের একটা স্বাদ ধুলোয় মিলিয়ে গেল। কাঁদলাম, কাটলাম, আবার শেষে একসময় চুপও করলাম। বন্ধুর গলায় ছুরি বসাতে দ্বিধা করে না এমনই সব বিশ্বাসী বন্ধু এনার। বন্ধুত্বও করেন যত সব ফচকে গাঁট কাটা নেংটি পরে হোলি খেলে এমন সব হাভাতে লোকেদের সঙ্গে, যাদের একমাত্র লক্ষ্যই হলো এনার মতো চোখ থাকতে অন্ধ লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা। রোজই কোনো না কোনো মহাশয় টাকা ধার নেওয়ার জন্য মাথার উপর এসে দাঁড়াবেন, আর না নিয়েও রেহাই দেবেন না। কিন্তু ধারের একটা টাকাও শোধ পেতে কোনোদিন দেখলাম না। মানুষ একবার ঠকে শেখে, দুবারে শেখে, কিন্তু এই ভালো মানুষ লোকটি 1000 বার ঠকেও শেখেন না। যদি বলি, তাদের প্রয়োজনে টাকা ধার নিজে গিয়ে দিয়ে এসেছিলে, এখন যাও নিজেই চেয়ে নিয়ে এসো। তোমার বন্ধু কি মরেছে নাকি? এদিক ওদিক চেয়ে উনি চুপ করে থাকেন। বুঝি যে বন্ধুদের শুকনো জবাব তুমি দিতে পারো না। বেশ, তা না হয় নাই পারলে। আমিও বলছি না বন্ধুদের প্রতি অযথা নিষ্ঠুর হতে, কিন্তু মিষ্টি কথায় টালবাহানা তো করতে পারো, কোনো অজুহাতও তো দেখাতে পারো। যদি কোনো বন্ধু এসে ধার চাইল, ইনি ভাবনায় পড়লেন, কি করে অস্বীকার করেন? লোকেরা যে তাহলে জেনে যাবে যে এ মহাশয়টিও ফোঁপড়া। মনে মনে ইনি ইচ্ছে পোষণ করেন লোকে তাকে বড় লোক মনে করুক, তার বদলে যদি দরকার হয় আমার গয়নাগাটি বাঁধা পড়ুক না কেন। সত্যি বলছি, কখনো কখনো একটা পয়সার জন্য এমন ঠেকা খাই, তবু ঘরে টাকা থাকলে এই সৎ লোকটিকে যেন কামড়ায়। যতক্ষণ না টাকাগুলো রাইছাই হয়ে খরচ না হয়ে যাচ্ছে, তিনি শান্তি পান না। এনার গুণগান আর কত গাইব। সত্যি আমার প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠেছে। একজন না একজন অতিথি জমের মতো আমাদের শিয়রে যেন দাঁড়িয়ে আছে। জানি না এ কোন ধরনের অবিবেচক বন্ধু এরা। কেউ এক চুলো থেকে মরতে আসে, কেউ আবার আর এক চুলো থেকে। বাড়ি তো নয়, এ যেন নুলোদের এক আস্তানা। ছোট্ট তো বাড়ি, একটাই বড় মতো ঘর, কোনো মতেই দুটো খাট তাতে পাতা আছে। বাড়তি বিছানা চাদর কিছুই নেই, কিন্তু বন্ধুদের নেমন্তন্ন করে ডেকে আনতে এর জুড়ি নেই। নিজে তো না হয় অতিথির সঙ্গে শুলেন, অতএব খাট তাদের চাই, চাদর বিছানো তো সবই চাই, নইলে যে বাড়ির অবস্থা ফাঁস হয়ে যায়। আসল অসুবিধে হয় আমার আর বাচ্চাদের। গরমকালে অবশ্য তেমন কোনো অসুবিধে হয় না, শীতকালে ইষ্টনাম জপ করে রাত কাটাতে হয়। গরমকালেও ছাতে অতিথিদের অধিকার সকলের আগে, আর আমি আমার ছেলেপুলেদের নিয়ে খাঁচায় বন্দি পাখির মতো পাখা ঝাপটাতে থাকি। ইনি একটুও ভাবেন না যে বাড়ির যখন এই হাল, তখন যাদের খাওয়া পড়ার সংস্থান পর্যন্ত নেই এমন লোককে বাড়িতে ডেকে আনা কেন? ভগবানের দয়ায় এনার সবকটি বন্ধুবান্ধব প্রায় একই শ্রেণীর। এমন কোনো বাপের বেটাও দেখি না যে দরকার পড়লে এনাকে একটা কানাকড়ি দিয়ে উপকার করে। দু একবার মহাশয়ের এ ব্যাপারে অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তবু জড়ভরতের মতো নিজের চোখ দুটি খোলা না রাখার দিব্যি গেলে বসে আছেন। এই রকম সব দরিদ্র ভরচাজদের সঙ্গে এর ভাব। শহরে লক্ষ্মীর বরপুত্রদের তো কোনো অভাব নেই, কিন্তু তাদের সঙ্গে এনার কোনো পরিচয় নেই। তাদের কাছে যেতে এর আঁতে ঘা লাগে। বন্ধুত্ব করবে এমন সব লোকের সঙ্গে যাদের বাড়িতে দুমুঠো অন্নও জোটে না। একবার আমাদের বাড়ির চাকরটি কাজ ছেড়ে চলে যায়। বেশ কয়েকদিন পর্যন্ত কাজের লোক পাওয়া যায়নি। বেশ ভালো চালাক চতুর একটি ছেলের খোঁজে ছিলাম, কিন্তু তাড়াতাড়ি কাজের জন্য লোক রেখে নেওয়ার ভূত এনার ঘাড়েও ভর করল। বাড়ির যাবতীয় কাজকর্ম আগের মতোই চলছিল, কিন্তু এর মনে হচ্ছিল গাড়ি বোধহয় আর চলছে না। আসলে আমার এটোকাটো বাসন মাজা আর নিজের বাজার হাট করা, এ দুটোই ওর কাছে অসহ্য হয়ে উঠেছিল। একদিন কি জানি কোত্থেকে একটা নিরেট বোকা লোক ইনি ধরে নিয়ে এলেন। তার চেহারা দেখেই মনে হচ্ছিল নেহাতি বুনো, গেঁয়ো।
কিন্তু ইনি সেটির এমন গুণ ব্যাখ্যান করলেন যে কি বলবো। খুব নাকি চালাক, অনুগত, খুব খাটিয়ে সৎ লোক, বাড়ির আদব কায়দা জানে। যাই হোক, চাকরটিকে আমি রেখে দিলাম। আমি কেন যে বারবার এর কথায় জড়িয়ে পড়ি, আমার নিজের কাছেই তা আশ্চর্য মনে হয়। কাজের এই লোকটি শুধু দেখতেই মানুষের মতো, মানুষের আর কোনো লক্ষণই তার ছিল না। কাজের তো কোনো ছিঁড়িছাঁদি নেই। অবশ্য বেইমান লোক সে ছিল না, তবে নিরেট বোকা গাধা তো ছিলই। বেইমান হলে অন্তত আমি এই ভেবে খুশি হতাম যে নিজে নিয়ে খাচ্ছে। হতভাগা দোকানদারের হাতে লুট হয়ে বাড়ি ফেরে, 10 পর্যন্ত গুনতে জানে না। একটা টাকা দিয়ে যদি বাজারে পাঠাই, সন্ধে পর্যন্ত সে হিসেব বোঝাতে পারবে না। সমস্ত রাগ আমি বুকে পুষে রাখতাম। রক্ত গরম হয়ে উঠত, মনে হতো কান দুটোর উপরে ছিঁড়ে ফেলি। কিন্তু এনাকে কোনোদিন ওকে কিছু বলতে শুনলাম না, বকাঝকা তো দূরের কথা। ইনি স্নান সেরে ধুতি কাচেন আর বোকারাম দূরে দাঁড়িয়ে তামাশা দেখে। আমি হলে রক্ত চুষে খেতাম, কিন্তু এনার কোনো দুঃখবোধ নেই। আমার বকা খেয়ে ধুতি কাচতে গেলে ইনি আবার ওকে কাছে ঘেঁষতে দিতেন না। ওর দোষগুলোকে গুণ বলে আমায় বোঝাতে চাইতেন, এবং এ চেষ্টায় সুফল না ফললে দোষ ঢাকা দেবার চেষ্টা করতেন। এমন মুখ্যু চাকর যে ভালো করে ঘরও ঝাঁট দিতে জানে না। পুরুষদের থাকার মতো বৈঠকখানা ঘরটাই যা হোক একটু কায়দা মতো ঘর। সে ঘরে ঝাঁট দেবার সময় এদিকের জিনিস ওদিকে, ওপরের জিনিস নিচে পড়ে যায়। মনে হয় সারা ঘরে যেন ভূমিকম্প হয়ে গিয়েছে। আর ধুলো এত যে দম বন্ধ হয়ে যাবার জোগাড়। আর ইনি নিশ্চিন্ত মনে সেই ঘরের মধ্যেই বসে আছেন, যেন কিছুই হয়নি। একদিন আমি চাকরটাকে খুব বকলাম, কাল যদি ঠিকমতো ঘরে ঝাঁট না পড়ে তো কান ধরে বাড়ি থেকে দূর করে দেব। সকালে ঘুম ভেঙে উঠে দেখি যে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, আর প্রত্যেকটি জিনিস বেশ পরিপাটি করে সাজানো। এক ফোঁটা ধুলো ময়লা কোথাও নেই। আমি অবাক হয়ে দেখছিলাম। উনি হেসে বললেন, কি দেখছ? আজ 7 সকালেই ঝাঁট দিয়ে ফেলেছে। আমি ওকে ঝাঁট কিভাবে দিতে হয় বুঝিয়ে দিয়েছি। তুমি তো ওকে তেমনভাবে কিছু বোঝাও না, উল্টে বকাবকি করো। আমি ভাবলাম, যাক, শয়তানটা কমসে কম একটা কাজ তো ভালো মতো শিখেছে। ইদানিং ঘরটা রোজই পরিষ্কার দেখতে পাওয়া যেত। ঘুরে ক্রমশ আমার চোখে বিশ্বাসী হয়ে উঠতে লাগলো। দৈবাৎ একটা ব্যাপার ঘটল। একদিন হলো কি, অন্য দিনের চেয়ে একটু সকালে উঠে ঘরে গিয়ে দেখি ঘুরে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, আর ইনি এক মনে ঝাঁট দিচ্ছেন। আমার চোখে যেন রক্ত উঠে এলো। এর হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে ঘুরের মাথায় দিলাম বসিয়ে। হারামজাদাকে সেই মুহূর্তে বিদায় করে দিলাম। ইনি বললেন, ওর মাইনেটা তোকে দিয়ে দাও। বলিহারি বুদ্ধি এনার। একে তো কাজকর্ম করেনি, তার ওপর চোখ রাঙিয়ে থাকবে, তাকে আবার পুরোপুরি মজুরি দেওয়া কেন? আমি একটা পয়সা ওকে দিইনি। একটা কামিজ দিয়েছিলাম, সেটাও কেড়ে নিলাম। এ ঘটনার পর আমার জড়ভরত স্বামী বেশ কয়েকদিন আমার ওপর অভিমান করে রইলেন। বাড়ি ছেড়ে চলেই যাচ্ছিলেন, বড় সাধ্য সাধনা করার পর রইলেন। এমন এমন নির্বোধ লোকও সব সংসারে পড়ে আছে। আমি যদি না থাকতাম, এতদিন হয়তো একে কেউ বাজারে গিয়ে বেচে আসত। আবার একদিন ম্যাথরটি পুরানো জামা কাপড় চেয়ে বসল। বেকারির এই যুগে বাড়তি কাপড় চোপড় সম্ভবত পুলিশ ও বড় লোকদের বাড়িতে থাকে। আমার বাড়িতে দরকার মতো কাপড়ও যথেষ্ট নেই। এনার কাপড় চোপড় ছোট্ট একটা বাক্সে কুলিয়ে যায়। বাক্সের আয়তন কম হলে পার্সেল করে যে কোনো জায়গায় পাঠানো যায়। তার উপর এবছর শীতের কাপড় তৈরি করাই গেল না। পয়সা কোথায়? কাপড় চোপড় হবে কোত্থেকে? আমি ম্যাথরকে সাপ বলে দিলাম, এখানে সুবিধে হবে না। সেবার প্রচণ্ড শীত পড়েছিল। আমি যে তা অনুভব করতে পারিনি তা নয়, গরিবদের সে যে কি দুর্দশা সে বোধও আমার ছিল। কিন্তু আমার বা আপনার পক্ষে আফসোস করা ছাড়া আর কী বা উপায় আছে? যতদিন সমাজের এই অবস্থা থাকবে, ততদিন এরকম অভিযোগ থাকবেই। যতদিন ধনী লোকেদের ঘরে ঘরে এক মালগাড়ি বোঝাই কাপড় জামা থাকবে,
নির্ধন গরিবদের নগ্নতার কষ্ট পোয়াতেই হবে। যাক, আমি তো ম্যাথরকে না করেই দিয়েছিলাম, কিন্তু উনি করলেন কি, উঠে গিয়ে নিজের কোটটি তার হাতে তুলে দিলেন। আমার সারা গায়ে যেন জ্বালা ধরে গেল। আমি এমন দানশীল নই যে অন্যকে খাইয়ে দাইয়ে নিজে শুকনো মুখে শুয়ে পড়ব। দেবতাটির কাছে তো সবেধন নীলমণি এই একটিমাত্র কোট ছিল, কিন্তু এরপর কি গায়ে দেবেন তা নিয়ে কোনো চিন্তা ছিল কি? যশের লোভে যেন বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। ম্যাথরটি সেলাম করে শুভেচ্ছা জানিয়ে নিজের পথ ধরল। কদিন ধরে ইনি শীতে কাঁপলেন। রোজ সকালে বেড়ানো অভ্যেস, তা বন্ধ হয়ে গেল। ভগবান একে এক অদ্ভুত মন দিয়েছেন। ছেঁড়া পুরনো কাপড় পরতে এর মোটেও লজ্জা করে না। শেষে যখন আর সহ্য হচ্ছিল না, আমি একটা কোট তৈরি করিয়ে দিলাম। মনে মনে তো জ্বলে পুড়ে মরছিলাম, ইচ্ছে হচ্ছিল শীতে কষ্ট পান, কিন্তু আবার ভয় হলো যদি অসুখে পড়েন তাহলে সে আরও খারাপ হবে। আসলে খাটতে তো ওকেই হবে। মহাশয় ব্যক্তিটি মনে মনে ভাবেন হয়তো তিনি কতই না মহৎ, বিনয়ী, পরোপকারী লোক। হয়তো এ নিয়ে তার মনে প্রচণ্ড গর্ব আছে, কিন্তু আমি একে পরোপকারী বলে মনে করি না। বিনয়ী, মহৎও নয়, এ এক ধরনের মূঢ়তা। যে ম্যাথরটিকে তিনি কোটটা দিয়েছেন তাকে আমি কয়েকবারই রাতে মদ খেয়ে টলমল করতে দেখেছি, এনাকেও দেখিয়েছি। তাহলে অন্যের বিবেকহীনতার ক্ষতিপূরণ আমরা কেন করতে যাব? ইনি যদি পরোপকারী নম্র স্বভাবের লোকই হন, তাহলে বাড়ির লোকদের প্রতিও তো এর মনে উদারতাবোধ থাকা উচিত। সবটুকু উদারতা শুধু বাইরের লোকেদের জন্যই সুরক্ষিত, বাড়ির লোকেদের তার একটুখানিও কি পাওনা নয়? আমার এতটা বয়স হলো, কিন্তু এই ভালো মানুষটি কোনোদিন হাতে করে আমায় কোনো উপহারও দেয়নি। এ কথা অবশ্য সত্যি যে বাজার থেকে ইচ্ছে মতো আমি যাই আনাই না কেন সে সম্বন্ধে ইনি কোনো আপত্তিই করেন না, বিরক্ত হন না। কিন্তু শর্ত একটা থাকে, নগদ টাকা দিয়ে যেন আমি কেনাকাটা করি। এনার নিজের কোনোদিন বাজার যেতে ইচ্ছে হয় না, এও আমি জানি বেচারি নিজের জন্যও কোনোদিন কিছু কেনাকাটা করেন না। আমি যা আনিয়ে দিই তাতেই সন্তুষ্ট থাকেন। কিন্তু মানুষ মাঝে মধ্যে শখের জিনিস কামনা করেই থাকে। অন্যান্য লোকেদের দেখি তারা স্ত্রীর জন্য কত রকমের গয়না, রং বেরঙের কাপড় চোপড়, শখ শৌখিনতার জিনিস আনে, কিন্তু এখানে যে এসব করা নিষেধ। বাচ্চাদের জন্য খেলনাপাতি বা মিষ্টি কিংবা ভেঁপু এসব জীবনে একবারও কিনে আনেননি। বোধহয় কিছু না কেনার দিব্যি নিয়েছেন। সেই জন্যই তো আমি ওকে কৃপণ বলবো, বেরসিক বলবো, হৃদয়হীন বলবো, উদার বলতে পারবো না। অন্যের প্রতি ওর যেটা সেবা ও দয়াভাব, তার একমাত্র কারণ হলো যশের কাঙালপনা ও ব্যবহারিক অজ্ঞানতা। এমনই এনার বিনয় যে যে অফিসে কাজ করেন সে অফিসের কোনো উচ্চপদস্থ কারোর সাথে কোনো মেলামেশা নেই। অফিসারদের নমস্কার করা তো এর নীতিবিরুদ্ধ। ডালি দেওয়া সে তো আরও অসম্ভব ব্যাপার। কোনো অফিসারের বাড়ি ইনি কখনো যান না। এজন্য একে যদি লোকসান ভোগ করতে না হয় তো কে আর করবে? অন্যরা বেশ ছুটি ছাটার সুযোগ পেয়ে যায়, অথচ এনার বেলায় মাইনে কাটা যায়। অন্যদের চাকরিতে উন্নতি হয়, একে কেউ পৌঁছে না। হাজিরা দিতে 5 মিনিট দেরি হলে কারণ জিজ্ঞেস করা হয়। বেচারি হাড় ভাঙা পরিশ্রম করে, কোনো বড় শক্ত এ কাজ হলে তো তা এনার ঘাড়েই চাপে। ইনি একটু আপত্তি করেন না। অফিসে একে সবাই কলুর বলদ নাম দিয়েছে। এত খেটেও কপালগুনে হেনস্থাই জোটে। এরকম স্বভাবকে বিনয় বলা যায় না, স্বাধীন মনোবৃত্তিও নয়। আমি এটাকে সুযোগ সদ্ব্যবহারের বুদ্ধির অভাব বলেই মনে করি, ব্যবহারিক জ্ঞানের অভাব বলে মনে করি। কোনো অফিসার কেন এর প্রতি সন্তুষ্ট হবেন? সে কি শুধু পরিশ্রমী বলেই? শিষ্টাচার আর পারস্পরিক সম্পর্ক দিয়েই দুনিয়ার কাজ চলে। যদি আমি নিজেই অন্যের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাই, তাহলে অপরেই বা তা না চাইবে কেন? আর যখন মনে ক্ষোভ থাকে, অফিসের ব্যবহারেও তা প্রকাশ হয়ে পড়ে। যেসব লোক ওপরওয়ালাদের খুশি করার চেষ্টা করে, অফিসাররা যাদের দ্বারা উপকৃত হয়, যাদের উপর তারা বিশ্বাস করতে পারে, স্বাভাবিকভাবেই তাদের প্রতি একটা সহানুভূতি থাকে।
এর মতো সাধু পুরুষের প্রতি অফিসারদের সহানুভূতি হবেই বা কেন? অফিসাররাও তো মানুষ, তাদের মনে যে সম্মান ও প্রতিষ্ঠার কামনা রয়েছে তা কী দিয়ে পূরণ হবে? যদি অধীনস্থ কর্মচারী নিজের মেজাজে থাকে, তাহলে কি অফিসাররা গিয়ে তাকে সেলাম জানাবে? ইনি যেখানেই চাকরি করতে গেছেন সেখান থেকেই বরখাস্ত হয়েছেন। কোনো চাকরিতেই 2-3 বছরের বেশি টিকে থাকতে পারেননি। হয় অফিসারের সঙ্গে ঝগড়া হয়েছে, কিংবা কাজের চাপের দরুন চাকরি ছেড়ে দিতে হয়েছে। নিজের আত্মীয় স্বজনদের নিয়ে এর ভারী গর্ব। অনেকগুলি ভাই ভাইপো থাকা সত্ত্বেও তাদের কোনো দিন একবারও খোঁজ নিতে দেখলাম না। ইনি শুধু মায়ায় মরেন। এক দাদা তহসিলদার, বাড়ির কর্তা তিনি, যথেষ্ট আরামে থাকেন। মোটর গাড়িও কিনেছেন, চাকর বাকরও বেশ কয়েকটা, কিন্তু ভুল করেও ভাইকে একখানা চিঠিও লেখেন না। একবার আমাদের খুবই টাকা পয়সা টানাটানি হয়। আমি বলেছিলাম, নিজের ভাইয়ের কাছে চাও না কেন? বললেন, শুধু শুধু ওকে চিন্তায় ফেলে লাভ কি? তার নিজেরও তো খরচ খরচা আছে, এমন কি আর বাঁচে? আমি যখন অনেক করে চাপ দিলাম, ইনি ভাইকে চিঠি লিখলেন। জানি না চিঠিতে কি লিখেছিলেন, আদৌ চিঠি লিখেছিলেন না আমাকে ভাঁওতা দিয়েছিলেন। আমি জানতাম টাকা আসবে না, এলোও না। কয়েকদিন পর আমি জিজ্ঞেস করলাম, শ্রীমানের দাদার দরবার থেকে কোনো চিঠিপত্র এলো? বেশ অসন্তুষ্টভাবে জবাব দিলেন, মাত্র 1 সপ্তাহ হয়েছে চিঠি লিখেছি, এরই মধ্যে জবাব আসা কি সম্ভব? আরও 1 সপ্তাহ কাটল, জবাব কিন্তু এলো না। এরপর হলো কি, আমি যাতে আর কোনো কথা তুলতেই না পারি, এর কেবলই সেই চেষ্টা। এমন খুশি খুশি ভাব দেখাতে লাগলেন যে কি বলি। বাইরে থেকে বেরিয়ে ফিরলেন মুখে হাসিটি নিয়ে। বাড়ি ঢুকেই কিছু না কিছু মজার কথা পারবেন। আমাকেও বেশ তোষামোদ করা হচ্ছে, আমার বাপের বাড়ির প্রশংসা করা হচ্ছে। আমি যে বড়ই সুনিপুণ গৃহিণী, এতদিন পরে তার অসাধারণ প্রশংসাও শুনতে পেলাম। আমি এর চালাকিটুকু ঠিক ধরে ফেলেছি। আমার মন রেখে চলা হচ্ছে যাতে দাদার কথা না ওঠে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্ববিষয়ে আমার সঙ্গে এমন গবেষণামূলক আলোচনা করতে লাগলেন যে বিশেষজ্ঞরা পর্যন্ত হার মেনে যাবে। এসবই শুধু এই জন্য যে ও প্রসঙ্গ যেন না তুলতে পারি। কিন্তু আমিও ছাড়বার পাত্রী নই। 2 সপ্তাহ কেটে যাবার পর যখন বিমার টাকা দেবার নির্দিষ্ট তারিখ জমের মতো শিয়রে খাড়া হয়ে রইল, জিজ্ঞেস করলাম, কি হলো, তোমার দাদা শ্রীমুখ থেকে কিছু কথা খসালেন না? না এখনো চিঠি পৌঁছায়নি? বাড়ির সম্পত্তিতে আমাদেরও বকরা আছে না আমরা জলে ভেসে এসেছি? 10 বছর আগে 500 টাকা লাভ হচ্ছিল, এখন 1000 টাকা লাভ নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আমরা কোনোদিন একটা কানাকড়িও পেলাম না। মোটামুটি হিসেব ধরলেও আমাদের 2000 টাকা পাওয়া উচিত। 2000 না হলেও 1000 হোক, 500 হোক, 250 হোক, আর কিছু যদি নাই দেবে প্রিমিয়ামের দরুন বিমার টাকাটাই দিক। তহসিলদার সাহেবের আয় আমাদের আয়ের 4 গুণ বেশি, ঘুষ নেন 2 হাতে, তবু আমাদের পাওনা প্রাপ্য যে কেন দেন না কে জানে। ইনি তা নয় করে কিছুই বোঝাতে না পেরে বললেন, দাদা বসত বাড়ি মেরামত করান, অতিথি অভ্যাগতদের আদর আপ্যায়ন করেন, আত্মীয় স্বজনদের আসা যাওয়ার ঝক্কি দেওয়া থোয়া সবই তো তাকে পোয়াতে হয়। এরপর কোথায় পাবেন যে আমাদের পাঠাবেন? বুদ্ধি ঢেঁকি একেবারে। বলার আমার কিছুই নেই। সম্পত্তি কি লোকে এই জন্য করে যে তা থেকে যা উপার্জন হয় তাতেই নিঃশেষ হয়ে যাক? এই ভালো মানুষ লোকটির ভালো মতো একটা যুক্তি খাড়া করারও ক্ষমতা নেই। আমাকে জিজ্ঞেস করলে একটা কেন, একের পর এক ভালো ভালো যুক্তি দেখাতে পারতাম। বলে দিতাম, বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, বা হঠাৎ বাড়িতে একটা চুরি হয়ে গিয়েছে, খড়কুটোটা পর্যন্ত ফেলে যায়নি। 10,000 টাকার গম চাল মজুদ ছিল, সবই গেছে। কিংবা কারো সঙ্গে ফৌজদারি মামলা করে সর্বশান্ত হয়ে গিয়েছি। কিন্তু ইনি যে একটা যুক্তি দিলেন সেটা কেমন কমজোর। কি আর করব, ভাগ্যকে ধিক্কার দিয়ে বসে রইলাম। পাড়ার এক মহিলার কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে প্রিমিয়াম দিলাম।
তবু যখন ভাই ভাইপোদের প্রশংসা শুনতে হয় গায়ে যেন জ্বালা ধরে। এইরকম কৌরবদের হাত থেকে ভগবান রক্ষা করুন। ঈশ্বরের দয়ায় ইনি দুটি ছেলের ও দুটি মেয়ের জনক। ঈশ্বরের করুণা বলবো না অভিশাপ জানি না, সবকটা এমন দুর্দান্ত যে কহতব্য নয়। কিন্তু পৃথিবী উল্টে যাবে যদি ইনি এগুলোকে একটু চোখ রাঙান। রাত ৮টা বাজতে চলল, যুবরাজ এখনও বেরিয়ে ফেরেনি। আমি চিন্তায় সারা হচ্ছি। ইনি পরম নিশ্চিন্তে খবরের কাগজ পড়ছেন। আমি রেগেমেগে হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে বললাম, যাও না, গিয়ে একবার দেখো না ছেলেটা কোথায় গেল। কি জানি বাবা, কেন যে তুমি এমন নিষ্ঠুর। ভগবান তোমায় সন্তান দিয়েছেন কি করতে? ছেলের প্রতি বাপের তো কিছু কর্তব্য থাকে। ছেলে বাড়ি ফেরেনি শুনে একটু রাগভাব দেখিয়ে বললেন, ওহ, এখনো বাড়ি ফেরা হয়নি? বড্ড দুষ্ট হয়েছে। আজ আসুক বাছাধন, কান দুটো ছিঁড়ে নেব, চাবুক মেরে গায়ের ছাল তুলে দেব। এই রকম রাগ নিয়ে তো ছেলে খুঁজতে বেরুলেন। ঘটনাচক্রে ইনি খুঁজতে বেরিয়েছেন আর এদিকে ছেলে এসে হাজির। আমি জিজ্ঞেস করলাম, কোন দিক দিয়ে এলি তুই? তোকে উনি খুঁজতে বেরিয়েছেন। দেখিস আজ কীরকম পিটুনি খাবি। এই অভ্যেস ছুটে যাবে। ভীষণ রাগ করে বাড়ি থেকে বেরিয়েছেন, এই ফিরলেন বলে। হাতে আবার একটা ছড়ি ধরা। তুমি এখন থেকেই নিজের মর্জি মতো চলছো, কারো কথা কানে তুলছ না। আজ বুঝবে কত ধানে কত চাল। একটু ঘাবড়ে গিয়ে ছেলে ল্যাম্প জেলে পড়তে বসল। প্রায় ২-২.৫ ঘন্টা পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরেই ইনি জিজ্ঞাসা করলেন, এসেছে নাকি? ওর রাগ যাতে বাড়ে উত্তেজিত করার অভিপ্রায়ে বললাম, এসেছে তো, যাও না গিয়ে জিজ্ঞেস করো না। আমি তো জিজ্ঞেস করে করে হেরে গিয়েছি। কোথায় গিয়েছিল, কি করছিল এতক্ষণ? কিচ্ছুরই জবাব দেয় না। ইনি অগ্নিশর্মা হয়ে ডাক দিলেন, মন্নু, এদিকে এসো। ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে উঠোনে এসে দাঁড়ালো। মেয়ে দুটো ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ল, যেন কি একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে। ছোট ছেলেটি জানলা দিয়ে ইঁদুরের মতো উঁকি মারছিল। ইনি রাগে অধীর, ছড়িটা হাতে ধরেই দাঁড়িয়ে আছেন। এনার অগ্নিমূর্তি দেখে আমার বড় অনুতাপ হচ্ছে। কেন যে কথাটা ওর কানে তুললাম। ছেলের কাছে ইনি এগিয়ে তো গেলেন, কিন্তু মারের বদলে আস্তে করে ওর কাঁধে হাত রেখে কপট রাগ দেখিয়ে বললেন, কোথায় গিয়েছিলে তুমি? বারণ করা হয় শোনো না? খবরদার, আর কখনো এরকম দেরি করো না। সন্ধেবেলা লোকেরা নিজের বাড়ি ফিরে আসে না রাস্তায় ঘোরাঘুরি করে বেড়ায়? আমি ভাবছিলাম যে এটা বোধহয় ভূমিকা, তারপর আসবে আসল বিষয়। ভূমিকাটা অবশ্য মন্দ নয়, কিন্তু এ যে দেখছি ভূমিকাতেই ইতি। এর রাগ পড়ে জল, যেন শরতের মেঘ। এই কালো মেঘে আকাশ ছেয়ে ফেলল, তর্জন গর্জন, অথচ বৃষ্টি পড়ল ২-৪ ফোঁটা। ছেলে নিজের ঘরে চলে গিয়ে মনের খুশিতে নাচতে লাগল। আমি হার মেনে বললাম, তুমি যেন ভয় পেয়ে গিয়েছো মনে হচ্ছে। ২-৪টে চড় অন্তত মারতে পারতে, এজন্যই ছেলেপুলেরা বিগড়ে যায়। ইনি বললেন, তুমি কি শুনতে পাওনি কত জোরে ওকে আমি ধমক দিলাম? ভয়ে বেচারির মুখটা শুকিয়ে উঠেছে। দেখে নিও, আর কখনো দেরি করে বাড়ি ফিরবে না। তুমি তো ওকে বকোনি, বরং চোখের জল মুছে দিয়েছ। আমার বকুনি তাহলে তুমি শুনতে পাওনি বলো? এই এনার রাগ আর বকুনি, চেঁচানির চোটে লোকের কানে তালা লেগে গেছে। আহা, এসো গলায় একটু হাত বুলিয়ে দিই। ইনি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন। শাস্তি দিলে ছেলে খারাপ হয়ে যায়। এর মতে ছেলেদের স্বাধীনতা দিতে হয়, তাদের ওপর কোনো রকম বন্ধন, শাসন বা চাপ দেওয়া উচিত নয়। এনার মতে শাসন শিশুদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে, যার ফলে ছেলে লাগাম ছাড়া উটে পরিণত হচ্ছে। কেউ ১ মিনিটের জন্য বই খুলে পড়তে বসে না, কখনো ডাংগুলি খেলছে, কখনো গুলি, কখনো বা ঘুড়ি। শ্রীমান নিজেও ছেলের সঙ্গে খেলেন। ৪০ বছর বয়স হলো, অথচ ছেলে মানুষই গেল না। আমার বাবার সামনে কারু সাহসে কুলোতো যে ঘুড়ি ওড়ায় বা ডাংগুলি খেলে? মেরে হাড় গুঁড়িয়ে দিতেন। ভোরবেলা নিজে ছেলেদের নিয়ে পড়তে বসতেন।
বিকেলে স্কুল থেকে ফিরলে আবার পড়া, সন্ধেবেলা আধ ঘন্টার জন্য খেলার ছুটি বরাদ্দ ছিল, রাতে আবার তাদের কাজে জুড়ে দিতেন। কিন্তু আমার বাপের বাড়িতে এমন ব্যাপার ছিল না যে বাপ খবরের কাগজ খুলে বসেছেন আর ছেলেরা রাস্তায় রাস্তায় খেলে বেড়াচ্ছে। কখনো কখনো দেখি শিং ভেঙে বাছুরের দলে মিশে ছেলেদের সঙ্গে ইনি তাস খেলতে বসেছেন। ছেলেদের ওপর এরকম বাপের প্রতিপত্তি কি খাটে? আমার বাবার মুখের দিকে চেয়ে কথা বলার সাহস আমার ভাইদের ছিল না। বাবার গলার আওয়াজ পাওয়া মাত্র বাড়িতে শোরগোল পড়ে যেত। বাবা যেই বাড়িতে পা রাখতেন, বাড়ি যেন শান্তির সাম্রাজ্য হয়ে উঠত। তার সামনে গিয়ে দাঁড়ালে প্রাণ শুকিয়ে যেত। বাবার শাসনেরই সুফল যে ছেলেরা সবাই ভালো ভালো চাকরি করছে। তবে কারো স্বাস্থ্য যদিও ভালো নয়। বাবার নিজের স্বাস্থ্যই বা কত ভালো ছিল। বেচারাকে সবসময়ই কোনো না কোনো ওষুধ খেতে হতো। কি বলবো, একদিন তো আমি রীতিমতো তাজ্জব বনে গেছি। দেখি কি না মশাই ছেলেদের ঘুড়ি ওড়ানো শেখাচ্ছেন। এদিকে ঘোরাও, ওদিকে গোঁত্তা দাও, সুতোয় এমনি করে টান দাও, এবার ঢিল দাও, ইত্যাদি ইত্যাদি। এমনি মন দিয়ে শেখাচ্ছেন যেন কানে গুরু মন্ত্র দিচ্ছেন। সেদিন আমি তুলকালাম কাণ্ড করলাম, চিরদিন মনে থাকবে ওর। খেপে উঠে আমি বললাম, আমার ছেলেদের বিগড়ে দেবার তুমি কে? বাড়ির সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই বললেই হয়। বেশ, তা না হয় হলো, তা বলে আমার ছেলেদের তুমি নষ্ট করে দিও না। তুমি যদি ওদের ভালো না করতে পারো, অন্তত খারাপ করো না। এদিক ওদিক চেয়ে ইনি চুপ করে রইলেন। আমার ইচ্ছে ছিল ইনিও একটু তেতে উঠুন, তাহলে আমি আমার মা চণ্ডী রূপ একবার দেখাই। কিন্তু এত তাড়াতাড়ি ইনি থিতিয়ে যান যে আমি হেরে যাই। আমার বাবা কোনো মেলা টেলায় ছোট ছেলেপুলেদের যেতে দিতেন না। ছেলে কেঁদে ভাসিয়ে দিলেও বাবার মন গলত না। আর এই মহৎ লোকের এমনই হাল যে ছেলে মেয়েদের এক একটাকে ডেকে ডেকে মেলায় নিয়ে যাবেন। লোভ দেখিয়ে বলবেন, চলো চলো, মেলায় কি সুন্দর আতশবাজি উড়বে, গ্যাস বেলুন উড়বে, নাগরদোলায় চড়বে মজা করে। হকি খেলতেও ইনি ছেলেদের বারণ করেন না। হকি, ক্রিকেট, ফুটবল এইসব বিলিতি খেলা কত যে বিপজ্জনক, জীবন সংশয়ের ভয় থাকে। একটা বল যদি ধাঁ করে লাগে, প্রাণটাই বেঘরে খোয়াতে হবে। কিন্তু এই খেলাগুলির প্রতি এর ভারী দুর্বলতা। কোনো ছেলে যদি ম্যাচ জিতে আসে, ইনি এত খুশি হবেন যেন সে কোনো দুর্গ জয় করে ফিরেছে। খেলতে গিয়ে চোট খেলে কি হবে সেসব চিন্তা নেই। খেলতে গিয়ে যদি হাত পা ভেঙে যায়, তাহলে সারাটা জীবন এদের কাটবে কেমন করে? গত বছর মেয়ের বিয়ে দিয়েছি। সে কি কাণ্ড! ইনি তো পণ করে বসলেন, 1 পয়সাও বরপণ দেবেন না। তাতে যদি সারা জীবন মেয়ে কুমারী থাকে সেও ভালো। এখানে ওর আদর্শবাদ ঝাঁপিয়ে পড়ল। সমাজের মধ্যে নেতাদের ছলচাতুরি প্রায়ই চোখে পড়ে, তবু তো এর চোখ খোলে না। যতক্ষণ সমাজে এই পণ প্রথা থাকবে, আবার যুবতী কন্যা অবিবাহিত থাকা নিন্দনীয় বলে গণ্য হবে, ততদিন এ প্রথা দূর হবে না। 2-4 জন লোক হয়তো আছে যারা পণের জন্য হাত পেতে টাকা চায় না, কিন্তু তাতে এই ব্যবস্থার আর কতটুকু রদবদল হয়? কুপ্রথায় যেমনটি ছিল তেমনই আছে। সবারই যে পয়সার অভাব আছে তা তো নয়। তাই পণ প্রথার বিরুদ্ধে লেকচার দেওয়া সহজ, কিন্তু পাওনা বরপণের টাকা ছেড়ে দিতে আমি তো কাউকে দেখিনি। যখন ছেলেদের মতো মেয়েদেরও শিক্ষা ও জীবিকার রাস্তা খুলে যাবে, এ প্রথা নিজের থেকেই হয়তো লুপ্ত হয়ে যাবে। তার আগে সম্ভব নয়। যেখানে যেখানে আমি মেয়ের সম্বন্ধ করলাম, সবখানেই বরপণের প্রশ্ন উঠল। সববারেই ইনি তাতে বাদ সাধলেন। এভাবে যখন সারা বছরটাই পেরিয়ে গেল আর মেয়েটির 17 বছর বয়স পূর্ণ হল, এক জায়গায় বিয়ের কথা আমি পাকা করে ফেললাম। সম্বন্ধটি ইনি মেনে নিলেন কারণ পাত্রপক্ষ বরপণের কথা তোলেননি। পাত্রপক্ষের হয়তো মনে মনে ধারণা ছিল পাওনাগণ্ডা ভালো মতোই হবে। আমিও মনে মনে ভেবে রেখেছিলাম যথাসাধ্য দেব, কোথাও কার্পণ্য দেখাবো না। বিয়েটা ভালোই ভালোই হয়েই যেত, কোথাও কোনো সংশয় ছিল না। কিন্তু মহাশয়ের কাছে আমার দাম থাকলে তো। কথার ঝড় বইয়ে দিলেন। বরপণ অত্যন্ত নিন্দনীয় প্রথা, বিয়ের জাঁকজমক বাজে খরচ,
গান বাজনা, সানাই টানাই, রোশনাই কিছুরই প্রয়োজন নেই। প্রাণ আমার ওষ্ঠাগত হয়ে উঠল। এটা কেন? এটা যে দিচ্ছ এটা দান সামগ্রী, বরপণ বই আর কি। তুমি আমার মুখে শেষ পর্যন্ত চুনকালি মাখালে, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। আপনারাই ভেবে দেখুন অবস্থাটা। দোরের সামনে বরযাত্রীরা দাঁড়িয়ে, আর এখানে ইনি কথায় কথায় বিবাদ তুলছেন। বিয়ের লগ্ন মধ্যরাত্রে। প্রথানুযায়ী আমি উপোস করেছিলাম, অমনি উনি বলে উঠলেন, উপোস টুপোসের কোনো প্রয়োজন নেই। ছেলের মা বাপ যখন খেতে পারে, মেয়ের মা বাবাই বা খাবে না কেন? আমি ও বাড়ি শুদ্ধ সবাই বারণ করা সত্ত্বেও উনি জল খাবার খেলেন, দুপুরের খাওয়া খেলেন। সম্প্রদানের সময় সে এক হৈ হৈ ব্যাপার। চিরটা কাল ইনি এই কুপ্রথার বিরোধিতা করে এসেছেন, অনুচিত বলে মনে করেছেন। কন্যা কি দানের জিনিস? দান টাকা পয়সার, জমি জায়গার হয়, পশুদানও হয়, কিন্তু মেয়েকে দান করা কি অদ্ভুত অর্থহীন ব্যাপার। কত বোঝালাম, পুরনো প্রথা বেদের সময় থেকে চলে আসছে, শাস্ত্রে এ বিধান দেওয়া আছে। আত্মীয় স্বজনরা বোঝালেন, কিন্তু ইনি একটি কথাও কানে তুললেন না। হাত জোর করলাম, পায়ে ধরে মিনতি জানালাম, কত অনুনয়, কিন্তু ইনি কন্যা সম্প্রদানে কিছুতেই রাজি হলেন না। মজা এই যে এত কাণ্ড ইনি করলেন, উপরন্তু আমার ওপর বিরূপ হয়ে রইলেন। মেয়ের বিয়ে হয়ে গেল, কিন্তু কয়েক মাস একটি কথাও আমার সঙ্গে ইনি কননি। অগত্যা আমাকেই সমঝোতা করতে হলো, মান ভাঙাতে হলো। সবচেয়ে বড় বিড়ম্বনা হলো যে এত অগুণ থাকা সত্ত্বেও একদিনও আমি ওকে ছেড়ে থাকতে পারি না, একটা মুহূর্তের বিচ্ছেদ সইতে পারি না। এত দোষ থাকা সত্ত্বেও ওকে আমি খুব ভালোবাসি। কোন গুণে যে আমি এত মুগ্ধ তা আমি নিজেই জানি না, কিন্তু একটা কিছু এর মধ্যে আছে যার কাছে আমি বন্দী। একটু যদি দেরি করে ফেরে প্রাণ শুকিয়ে ওঠে। বিধাতা যদি আজ এর বদলে কোনো বিদ্যা বুদ্ধি সম্পন্ন রূপবান ধনী মানুষ আমার সামনে এনে দাঁড় করান, আমি চেয়েও দেখব না। এ ধর্মের বন্ধন নয়, কখনোই নয়, প্রথাগত পতিব্রতও নয়, বরং আমাদের দুজনের স্বভাবে এমন একটা সমতা, এমন একটা পরিবেশ গড়ে উঠেছে যেন মেশিনের কলকবজার মতো ক্ষয়ে ক্ষয়ে ফিট হয়ে বসে গেছে। একটা কবজার বদলে অন্য কবজা কাজ দেবে না। নতুন কবজা তা সে যতই মজবুত বা ভালো হোক না কেন। চেনা পথে আমরা নির্ভয়ে চোখ বুজে চলি, কারণ রাস্তার এবড়োখেবড়ো মোড়, খানাখন্দ সব আমাদের জানা। আমার দৃষ্টির ভেতরে তা সন্নিহিত। অজানা রাস্তায় চলা বড়ই কষ্টকর। আজ হয়তো আর ওর দোষগুলোকে গুণ দিয়ে বদল করতেও রাজি হব না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।